সবাইকে আমন্ত্রণ জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে। শনি থেকে বৃহস্পতি সপ্তাহে 6 দিন আমরা হাজির হই ক্রীড়াঙ্গনের সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে। আজকের আয়োজনে সঙ্গে আছি রেজওয়ানুজ্জামান। আজ আমরা কথা বলবো অবধারিতভাবেই বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ নিয়ে। আপনারা জানেন যে নিউজিল্যান্ড মিশন আনুষ্ঠানিকভাবে শুরু হলো আজ থেকে। প্রথম ওয়ানডে শেষ হয়ে গেছে, 77 রানে হেরে গেছে বাংলাদেশ। 342 রানের বিশাল টার্গেট তারা করতে নেমে 264 রানে শেষ হয়েছে বাংলাদেশের ইনিংস। আর এই ম্যাচ নিয়ে বিশ্লেষণ করতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাসানুজ্জামান ঝরু এবং আছেন ক্রীড়া সাংবাদিক দৈনিক কালের কণ্ঠের ক্রীড়া সম্পাদক সাইদুজ্জামান। দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে। ফোন করুন 0255029704 থেকে 06 এই নম্বরগুলোতে। প্রথমেই ঝরু ভাইয়ের কাছে জানতে চাই যে রাত জায়গাটা কতটা সার্থক হলো আজকে। আমি তো মনে করি সার্থক, কারণ আমরা আমাদের এক্সপেকটেশন গোল অনুযায়ী আমার মনে হয় আমরা মিশনটা ভালোভাবে শুরু করেছি। হয়তোবা আমাদের একটু চাহিদার আর একটু বেশিই ছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে কন্ডিশন এবং আদার্স, বাংলাদেশের অনেক দিন পরে বাংলাদেশ বাইরে খেলতে গেল। তারপরে স্পেসিফিকভাবে যদি মুস্তাফিজের কথা বলা হয়, মুস্তাফিজ 152 দিন পরে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আবার ফিরে আসলো। সো অল ওভার আমার কাছে মনে হচ্ছে যে আমরা ভালো ক্রিকেট দিয়েই শুরু করেছি। সাইদ ভাইয়ের কাছেও কি একই বিশ্লেষণ যে আসলে 342 রানের টার্গেটটা যখন আসলো তখন অনেক পাহাড় সম মনে হচ্ছিল? ডেফিনেটলি এটা কিন্তু প্রেডিক্টেডই ছিল যে নিউজিল্যান্ডের উইকেটে যতই আমরা বলি না কেন টেস্টে ডিফারেন্ট উইকেট হবে, বাট সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটে এই ধরনের উইকেটই হয়। এবং নিউজিল্যান্ড রাইটলি দে চোজেন টু ব্যাট, যে আগে একটা রান পোস্ট করে। এবং নিউজিল্যান্ড কিন্তু 300+ তাদের দেশে বাউন্ডারি জায়গায় জায়গায় ছোট থাকে, প্লাস উইকেট ট্রু উইকেট, তো এখানে স্ট্রোক প্লেটা খুব সহজ। আমি বলবো যে বাংলাদেশের বোলিং, 1-2 জনের বোলিং আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটায় আর একটু ম্যাচুরিটির দরকার ছিল। সেই কারণে কিন্তু রান 300 হলেও কিন্তু ম্যাচটা অন্যরকম হতে পারতো। বাংলাদেশের এখন ব্যাটিং অ্যাবিলিটি নিয়ে আমি প্রশ্ন তুলতে চাই না, বাট একটা কালচার থাকে যে আপনি রেগুলার 300 চেস করে দিচ্ছেন। বাংলাদেশে কিন্তু সেই কালচারটা ডেভেলপ করেনি, বিকজ ম্যাক্সিমাম ম্যাচ হোমে খেলেছে। বাংলাদেশে খুব বেশি ম্যাচে 300 হয়ও না উইকেটের ধরনের কারণে। সো ওই প্র্যাকটিসটা নেই। বাট আজকে আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে যে 342 চেস করতে গিয়ে ইন প্যাচেস কিন্তু মনে হচ্ছিল যে বাংলাদেশ একটু ভালো মনে হয় সম্ভাবনা, মানে ম্যাচ থেকে প্রথম 5 ওভারে কিন্তু ছিটকে যেতে পারতো। সেখানে কিন্তু অনেকটা সময় ম্যাচে ছিল। সাকিব আল হাসান যখন ব্যাট করছিলেন, ইভেন মুশফিক ইনজিওর্ড হয়ে চলে যাওয়ার আগে সাব্বির রহমান মনে হচ্ছিলেন যে একটা দ্রুত একটা ইনিংস খেলবেন। সো এই জিনিসগুলো আমি খুব পজিটিভ ইয়েতে দেখি। আমি খুব সার্থক বলবো না রাত জায়গাটা, বাট আমার কাছে মনে হয়েছে যে যা হয়েছে তা খুব অপ্রত্যাশিত, কোনো মানে খারাপ কিছু ঘটেনি। যেটা আমরা বলছিলাম যে 342 রানের টার্গেটটা একটা সময় অনেক বড় মনে হয়ে গিয়েছিল, সেটা আর একটু কম হতে পারতো। বোলিংয়ে আসলে কি আমরা লাইন লেন্থটা কিংবা জায়গাটা মেনে বুঝতে আর কি একটু সময় লাগছে কিনা মনে হয়েছে কিনা? কিছুটা কিন্তু সময় লাগবে, কারণ অনেক দিন পরে খেলা। এবং আজকে দেখেছেন যে সাইদ ভাই বললো যেটা ট্রু উইকেট কিন্তু আমরা কিন্তু সবসময় ঢাকা মাঠে হচ্ছে ক্লে উইকেটে খেলে অভ্যস্ত, কিন্তু এখানে দেখবেন যে উইকেটটা কিন্তু গোল্ডেন, মানে গ্রাসটা কিন্তু ড্রাই গ্রাস, এবং এখানে স্বাভাবিকভাবেই বোলিং করাটা ডিফিকাল্ট। কিন্তু আমার কাছে মনে হচ্ছে মুস্তাফিজ এবং মাশরাফি যেভাবে স্টার্টটা করেছে, ব্যাটসম্যানরা তাদের হ্যান্ডেল করেছে ভালো আমাদের বোলারদেরকে। দেখবেন যে লুজ বলগুলোকে তারা প্রপারলি ইউটিলাইজ করছে। এবং প্রথমের দিকে আমার কাছে মনে হয়েছে যে তারা খুবই ম্যাচুর ব্যাটিং করেছে। এই জন্য বলবো মাশরাফি এবং মুস্তাফিজ এতদিন পরে ইউরোপিয়ান কান্ট্রিতে যে এত উইকেট মেনটেন করে বোলিং করাটা কিন্তু রিয়েলি ডিফিকাল্ট। একটু যদি বলি যে প্রথম 30 ওভারের মধ্যে 160-এর মতো ছিল নিউজিল্যান্ড, 4 উইকেট হারিয়ে ফেলেছিল। শেষ 20 ওভারে আসলে 180-র মতো রান উঠেছে। এটা কি মানে আপনার 180 মানে মনে হয় যে মানে রান রেটটা অনেক বেশি হয়েছে। এটাই হওয়ার কথা। একটা লঞ্চিং প্যাড বলে একটা কথা আছে যে আপনি স্টেডি যাবেন একটা জায়গায়, 30 ওভার বা 35 পরে আপনি চার্জ করবেন। ওদের হাতে উইকেট ছিল। আমি বলবো যে এই জায়গায় কলিন মুনরো সেঞ্চুরি করেছেন, টমলাথাম, কিন্তু আপনার কলিন মুনরো যে ইনিংসটা, বাংলাদেশেও এই 342 চেস করা সম্ভব ছিল যদি এরকম একটা ইনিংস কেউ খেলে দিতে পারতেন T20। এবং বাংলাদেশে কিন্তু দেখেন আপনি শেষ 10 ওভারে কিন্তু 10-11 করে দরকার ছিল। T20 যুগে কিন্তু এটা খুব অ্যাবসার্ড কিছু না। এবং একটা পাশে মোসাদ্দেক সেটা করেছেন 44 বলে 50, সেটা করছেন। মানে হয় কি, এটা তো আর একদিনে হবে না, রাতারাতি হবে না। আপনার এই কালচারটা ডেভেলপ করা একটা দল। নিউজিল্যান্ড আপনি যেটা বলছেন 30 ওভারে 160-158-এর মতো ছিল, সেখান থেকে শেষ 20 ওভারে বাংলাদেশি গ্রিপ থেকে চলে গেছে। তো এটাই কিন্তু স্বাভাবিক, এটা কিন্তু খুব অপ্রত্যাশিত না। বাট এখানে হলো যে আপনার বোলাররা কতটা নার্ভ রাখতে পারছেন। আমাদের বাংলাদেশের ফিল্ডিং
আমি বলবো যে খুবই অর্ডিনারি। সেই ফিল্ডিং কি কারণে অর্ডিনারি সেটা সেটা পরে বললাম, কিন্তু মানে আপনি নিউজিল্যান্ডের সঙ্গে যদি কম্পেয়ার করেন গ্রাউন্ড ফিল্ডিংয়ে, প্রিটি অর্ডিনারি ফিল্ডিং সাইড বাংলাদেশ। এবং এইগুলো হয় কি পুরো দুটো দলের উপর প্রভাব ফেলে। একটা হলো যে আপনার বোলারকে ডিমোরালাইজ করে এবং আরেকজন ফিল্ডারকেও কিন্তু ডিমোরালাইজ করে, পাশাপাশি অপোনেন্টকে আরো বেশি একটা ফ্রিডম দেয় আর কি, যে তোমার অপোনেন্টের ফিল্ডাররা তোমাকে হেল্প করবে, সো ইউ ক্যান প্লে ইউর স্ট্রোকস। সেটাই হয়েছে। বাট মুন্ড্রো আমার মনে হয় যে এই জায়গাটায় বাংলাদেশ ব্যাক করেছে ইনিংসের একদম ডেথ এন্ড, যখন ম্যাচ আপনার মানে বাংলাদেশের বোলিং এর সময় শেষে যেটা ব্যাক করেছে, আসলে কি হতো যে এখানে 360 হতো, সেখানে 342 হয়েছে, ডিফারেন্স এটা। বাট 300 হলেও আমি বলবো যে বাংলাদেশের এই ব্যাটিং স্ট্রেংথ খুবই চেজেবল, কিন্তু 342 এটা একটু বেশি হয়ে এবং গেছে। যে কলিন মুনরোর কথা বলছিলেন, 61 বলে 87 রানের একটা ইনিংস খেলেছে, 8টা 4 এবং 4টা 6, মানে ডিফারেন্সটা গড়ে দিয়েছে। সাইদ ভাইয়ের কথা আপনার কাছেও জানবো ঝুরু ভাই, তার আগে একজন দর্শকের ফোন নিতে চাই। দর্শক, পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। হ্যাঁ, আমি জামালপুর থেকে তৌকির আহমেদ বলছিলাম। জি ভাইয়া বলেন। হ্যাঁ, আমি একটু ঝুরু ভাইয়ের সাথে কথা বলতে চাইছি। ঝুরু ভাই শুনছেন, আপনি বলেন। হ্যাঁ, ঝুরু ভাই কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? এই তো ভাই খুব ভালো। আচ্ছা, তবে আজকের ম্যাচটা আর একটু বাংলাদেশ 300 প্লাস করতে পারে, আরো ভালো লাগতো। তো আমার একটা প্রশ্ন আছে যে বোর্ডের সাথে কি নাসিরের কোনো দ্বন্দ্ব আছে কিনা, নাসিরকে কেন নেওয়া হয় না? আজকে আমরা দেখলাম যে টম লেথাম ওপেনিং ব্যাটসম্যান 137 করছে, আর নিউজিল্যান্ডের মোস্ট অফ দ্য ব্যাটসম্যান লেফট হ্যান্ড ব্যাটসম্যান। তো সেই ক্ষেত্রে কি একজন বাড়তি অফ স্পিনার নেওয়া যেত না? নাসির তো ব্যাটিংও ভালোই করে, এই বিষয়টা যদি একটু বলতেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা এই প্রশ্নের উত্তর দেব। আরেকজন দর্শক আছেন আমাদের সঙ্গে, তার ফোনটি আগে নিতে চাই। দর্শক, পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। হাফেজ ইকবাল, নাগাইশ ব্রাহ্মণপাড়া, কুমিল্লা থেকে বলছি। জি বলেন। আর সাইবের কাছে আমার একটা প্রশ্ন হলো, আসলে 342 রান ঠিক আছে, একটু বেশি হয়ে গেছে, কারণ বাংলাদেশের গ্রাউন্ড ফিল্ডিংটা একটু নড়বড়ে ছিল, এই জন্য হয়ে গেছে। কিন্তু নিউজিল্যান্ডের ফিল্ডিংটা কিন্তু খুব চমৎকার ছিল। বাংলাদেশের এখানে 20-25টা রান আরো কম হয়েছে। তা আমার প্রশ্নটা হলো সেখানে যে আমাদের ব্যাটসম্যানদের একটা শর্টস খেলার সবসময় আমরা একটা প্রবণতা দেখি। যেমন আজকে মাহমুদুল্লাহ রিয়াদ সৌম্য সরকার আউট হলেন, তিনি গেলেন একটা অযথা একটা বলকে তাড়া করতে গেলেন, এবং সাকিব কনফিডেন্সলি একটা শট মারলেন বিশাল 6, তারপরে বলতে আবার একই জায়গায় এই শটটা খেলতে গেলেন, বললেন সাব্বিরের ক্ষেত্রে তাই হলো। তো একটা বিশাল রান আমরা তাড়া করতে যাচ্ছি, তো আমাদের কি একটু হিসাব নিকেশ করে খেলা উচিত না? যে আমি একটা 6 মারলাম, বড় একটা 6 মারলাম, কিন্তু পরের বলটা আমি কিভাবে খেলবো, গ্রাউন্ডে খেলি বা 1 বা 2 নিয়ে স্কোরবোর্ডটাকে সমৃদ্ধ রাখি। তো এই ব্যাপারটা আসলে বাংলাদেশের প্লেয়ারদেরকে কতটুকু মনোযোগ আরো দিতে হবে, এই ব্যাপারে একটু বলবেন। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ আপনাকে। দুটি প্রশ্নের উত্তর এসছে। প্রথমটি নাসির বিষয়ক। নাসিরের বিষয়টা আমার মনে হয় যে খুব বেশি আলোচনার আর সুযোগ নেই, এতবার আলোচনা হয়েছে। এবং নাসিরের যে অফ স্পিনের কথা বলা হয়েছে সেটা মোসাদ্দেক হোসেন সৈকত কিন্তু ছিলেন, মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন। সুতরাং এই বিষয়ে আসলে তারপরও যদি ঝরু ভাই বলেন যে আসলে স্পিনারদের পারফরমেন্সটা নিয়ে আমরা স্পিনারদের পারফরমেন্সটা খুব ইম্পর্টেন্ট এখানে। কিন্তু দেখেন আমরা যে সার্ফেসে খেলছি, অথবা সবসময় সব টিমই কিন্তু নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াতে যাবে, তখন কিন্তু পেস অ্যাটাকটাকে, পেস ইউনিটটাকেই নিয়ে যাবে ওইভাবে গুছিয়ে প্রাধান্য দিবে। আমাদের কিন্তু আজকে দেখেন অলমোস্ট 8 জন ব্যাটসম্যান ব্যাটিং করানো হয়েছে। আর যদি স্পেশালিস্ট স্পিনার বলেন তাহলে সাকিব, লেফট আর্ম সাকিব একটা মাত্র স্পিনার, আর মোসাদ্দেক এবং আমাদের বোলার ইউজেস দেখছেন, আমাদের মিনিমাম আমরা 6 জন থেকে 7 জন বোলার ইউজ করে ফেলি। পারতপক্ষে কিন্তু নিউজিল্যান্ড তাদের লিমিটেড বোলারগুলোকে প্রপারলি ইউটিলাইজ করেছে আমাদের এই ব্যাটিং এর এগেনস্টে। নাসির পার্টটা তো ওনার কোশ্চেনে আছে যে নাসিরের পার্টটা সবসময় একটা মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য। আমাদের কিন্তু অলমোস্ট 22 প্লেয়ার্স এখন নিউজিল্যান্ডের, যে 3টা ফরম্যাটের কথা চিন্তা করে, তা সেখানে হয়তো নাসিরকে ট্যাগ করে নিয়ে যাওয়া যেত হয়তো চিন্তা করে, কিন্তু এখন যে টিমটাকে সেটাও কিন্তু একটা কম্প্যাক্ট একটা টিম। আর সাইদ ভাইয়ের কাছে পরের প্রশ্নটি ছিল যে আসলে শর্ট খেলার প্রবণতাটা এখন হয় কি, আপনি 342 বাংলাদেশ কিন্তু ডেইলি চেস করে না। যখন বাংলাদেশ দলের আমার অ্যাটিটিউডটা শুরু থেকেই মনে হয়েছে যে আমরা যতই অবিশ্বাস করি না কেন, আমরা এখানে বসে বলছি 342 চেস করে যেতে যায় না, বাট প্লেয়ারদের অ্যাটিটিউডে মনে হয়েছে যে দে হ্যাড আ হোপ। মানে এটা আমি বলবো যে খুব পজিটিভ দিক, যে আমরা বাইরে বসে আশাবাদী হতে পারছি না, বাট খেলোয়াড়দের অ্যাটিটিউড বলছে যে দে বিলিভ দ্যাট দে ক্যান উইন। সেটা খুব পজিটিভ দিক। এবং উনি যেটা বলেছেন যে মাহমুদুল্লাহ নেমে একটা শট খেলেন, আসলে ওই অফ স্টাম্পের ওই লেন্থে ওই লাইনে বল করে শেপ করে যখন বেরিয়ে যায়,
হাসানুজ্জামান ব্যাটসম্যান ছিলেন নিজে, ব্যাটসম্যানকে কিন্তু টেনে নিয়ে যায় বল, এবং ইনিংসের শুরুতে এই ভুলগুলো বেশি হয়। সো মাহমুদুল্লাহকে আমি খুব দায়ী করব না, কিন্তু আমার মনে হয় যে সাকিব আল হাসান তিনি রিসেন্ট পাস্টে অনেকগুলো ম্যাচে মানে মনে হচ্ছিল যে তিনি ম্যাচটা জিতাচ্ছেন, কিন্তু তিনি 59 করেছেন, তাকে কাঠগড়ায় তোলাটা ঠিক হচ্ছে না। কিন্তু আমার মনে হয় যে ওই জায়গাটায় ইংল্যান্ডের বিপক্ষেও একটা অসাধারণ ম্যাচ। তিনি যদি আরো 5 ওভার অন্তত ব্যাটিং করতেন, একটা গেমটা উনি 300+ বলছেন, আমি এর চেয়ে বড় কিছু আশা করছিলাম যে সাকিব আল হাসান থাকলে ইটস পসিবল। মোসাদ্দেক পরে খেলেছেন, এবং মুশফিক যদি ইনজুর্ড না হতেন, সাব্বির মানে সম্ভাবনা কিন্তু তখনও ছিল। আমি সাকিবকে দায়ী করছি না, বাট আমার মনে হয় যে এই জায়গায় আক্ষেপের জায়গাগুলো এখানে 6 মারলেই পরের বল ডিফেন্স করতে হবে, এগুলো কিন্তু ওল্ড ফ্যাশন কথা। বাট আপনি 6 পরের বলটা যদি 6 মারা হয়, সেটা অবশ্যই তিনি 6-এর জন্যই যাবেন। কিন্তু সাকিবের রিসেন্ট পাস্টে খেলা দেখে আমার মনে হচ্ছে যে আই মাইট বি রং, যে উনি ওই জায়গাটায় আরেকটু ইমপ্রুভ করার, উনি অনেক বড় প্লেয়ার, বাংলাদেশ দলের মূল খেলোয়াড় আমি বলবো, উনি আরেকটু দায়িত্বশীল হলে এবং ম্যাচ যখন আপনি জেতানোর মানে হারা ম্যাচ জেতানোর জায়গায় নিয়ে যাবেন, তখন কিন্তু আপনি খেলোয়াড় হিসেবে আপনার দায়িত্ব সেই ম্যাচ শেষ করে আসেন। জি, আরেকটা বিষয় যেটা সাইদ ভাই, যেটা মানে যখন ব্যাটিং করে তখন কিন্তু ওদেরও একটা মাথায় থাকে যে ক্যালকুলেশন, যে এই বোলারটাকে আমি চার্জ করব, এই একটা বোলারকে টার্গেট করব। সেকেন্ড শটটা সে খেলতেই পারে, বাট কতটুকু কন্ট্রোল ছিল সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। কিন্তু সাকিবের উইকেটটা আমাদেরকে ম্যাচ থেকে অনেক দূরে নিয়ে গেছে। আমি না সাইদ ভাই, এবং আমার কাছে মনে হচ্ছে যে 342 চেজ করার মতন ক্যাপাবল আমরা ডেফিনেটলি ছিলাম। ওদের যে বোলিং ইউনিট, যেটা একটা বোলিং ইউনিট আছে, স্ট্রং বোলিং ইউনিট তার এগেনস্টে কিন্তু মাঠ এবং উইকেটের পরিপ্রেক্ষিতে এবং আমাদের ব্যাটিং ডেপথের এগেনস্টে এটা সম্ভব ছিল 342 চেজ করা। কিন্তু সাকিব, মোসাদ্দেক অথবা আদার্স যে ক্রিকেটাররা আমাদের আছে, এরা যদি এই ক্ষেত্রগুলো বেড়ে যাচ্ছে সাইদ ভাই আমাদের অ্যাকচুয়ালি কাজ করার, এই যে ওয়ার্কআউট করার, যে আপনার ফিনিশ করে আসা 137 যদি একটা ব্যাটসম্যান লেথামের মতন একটা ব্যাটসম্যান করতে পারে, সো আমাদের সাকিবও পসিবল এবং সে ক্যাপাবল আমার কাছে মনে হয়। সো এইগুলো ওয়ার্কআউট করাটা মনে হয় খুব বেশি দরকার হয়ে যাচ্ছে আমাদের। এবং ফিল্ডিং এর কথাটাও সাইদ ভাই বলছেন যে ফিল্ডিং এ আরো ইমপ্রুভ করা। আমরা অর্ডিনারি দল, সাইদ ভাই এটাই বলে ফেলেছে আসলে, যে নিউজিল্যান্ডের তুলনায় নিউজিল্যান্ড মাটিতে এক্সট্রা অর্ডিনারি, আমরা হয়তোবা অর্ডিনারি, কিন্তু ওখানে আমরাও এক্সট্রা অর্ডিনারি হতে পারি। ম্যাচ উইন করার পরে আমরা বলতে পারবো যে আমরা 342 চেজ করে জেতার পরে আমরা এক্সট্রা অর্ডিনারির খাতায় নাম লেখাতে পারবো, সেটা ঠিক আছে। কিন্তু ফিল্ডিংটা আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশি ফিল্ডাররা এমন ফিল্ডার না, এবং ওই সারফেসে দেখবেন এদের মাঠটা অনেকটা মানে কি ওয়ার্ল্ডের বেস্ট মাঠগুলোর মধ্যে একটা গ্রাউন্ড। তারপরে এন্ড চয়েসও খুব বিশাল। আজকে কিছু ক্ষেত্রে আমার মনে হয়েছে যে এন্ড সিলেকশনও ছিল, খুব বোলারদের ক্ষেত্রে ছিল এন্ড সিলেকশন, এবং ফিল্ডার যারা আছে আমাদের অল আর ম্যাচুরড ক্রিকেটার। আমার কাছে মনে হচ্ছিল যে পজিশনিংও কিন্তু অনেক দূরে ছিল, যে 77 ইয়ার্সের থেকে 25 ইয়ার্স আসলেও আপনি এখন বুঝতে হবে যে লেথামের ওদের কিন্তু স্ট্রাইক জোনটা অনেক বেশি, রেঞ্জটা অনেক বেশি, স্ট্রংনেস অনেক বেশি আমাদের ক্রিকেটারদের থেকে। আপনি 77 থেকে যদি 20 ইয়ার্স সামনে দাঁড়ান, তার ওই গতিটাকে কিন্তু আপনি প্রোটেক্ট করতে গেলে আপনাকে লাইনেই দাঁড়াতে হবে। আপনি যদি আগে দাঁড়ান, ওটাকে চেস করে পারবেন না। সো এইটা ক্যাপ্টেনের পক্ষে হয়তো সম্ভব হয় না, কিন্তু এইগুলো ছোট পয়েন্টগুলো কিন্তু ম্যাচে বিশাল বড় একটা ডিফারেন্স তৈরি করে ফেলে। এমনিতে বোলিং এর কথা যেহেতু আসলোই, যে ওদের যে বোলাররা খেলছে, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, এবং আজকে লুকি ফার্গুসনের অভিষেক হয়েছে এবং 3 উইকেট তিনি নিয়েছেন 54 রানে। জিমি নিশামও 3 উইকেট নিয়েছেন। পেস বোলিং অ্যাটাক তো আসলে ওয়ার্ল্ডের বেস্টদের একটা আর কি বর্তমান সময়ে, ট্রেন্ট বোল্ট এবং টিম সাউদি যেখানে থাকেন। এখানে কি মানে দুটো জিনিস কাজ করছে, 3টে জিনিস। একটা হলো যে নিউজিল্যান্ডের পেস বোলাররা কিন্তু জেনুইন পেস বোলার, মানে তারা 120, 22, 25, 130, 145-এর উপরে সবাই 40+ করেন। এটা একটা ডিফারেন্স, এটা পেস একটা। আবার আমার পাশে একজন ব্যাটসম্যান আছেন, তাকে বলছি মানে যে কোনো বড় ব্যাটসম্যান বলুন, যে সারফেসই বলুন, পেস একটা ইস্যু। যখন আপনি এক্সপ্রেস ডেলিভারি দেবেন, একটা ব্যাটসম্যানকে ভাবতে হয়। আর বাংলাদেশের একটা চিরায়ত দুর্বলতা শর্ট বোলিং। বাংলাদেশ তো ঢাকায় তো আর শর্ট বোলিং খেলতে হয় না। আপনি যে মানের উইকেটে খেলেন, যে ধরনের উইকেটে খেলেন, সেখানে শর্ট বোলিং নিয়ে চিন্তা করতে হয় না। শর্ট বল করলে বরং পিছনে গিয়ে 1 কাপ চা খেয়ে সেই বলটাকে পুল করে বাউন্ডারির বাইরে পাঠানো যায়। আপনি এখানে কিন্তু সেই সময় পাবেন না। বাংলাদেশ ইনিংসে ব্যাটিংয়ে খেয়াল করে দেখবেন যে ওরা ম্যাক্সিমাম উইকেট নিয়েছে শর্ট বলে। ওরা একটা হলো যে ওদের 342 ওদের পেছনে পুঁজি আছে। সো বাংলাদেশ কিন্তু শর্ট বলে রানও করেছে, বাট দে কুড মানে গিভ অ্যাওয়ে প্রাইজেস, যে ঠিক আছে তোমাকে আমি আরো শর্ট বলতে, তুমি আরো মারো, তুমি একটা না একটা মিস টাইম হবে। এবং বাংলাদেশে কিন্তু অনেকগুলো বাউন্ডারি হয়েছে মিস টাইম। আমি ইনিশিয়ালি বলছি
যে দেখবেন টপ এজ হয়ে উইকেট কিপারের পেছন দিয়ে যাচ্ছে, তার মানে কি আপনার 342 আছে, আপনি ওরা কন্টিনিউসলি শর্ট বল করে গেছে। আজকে যদি বাংলাদেশের জায়গায় এটা অস্ট্রেলিয়া হতো, জি। 2-4 ওভার পরে যখন ওরা মার খেত শর্ট বোলিং করে, এই উইকেট কিন্তু অসাধারণ ব্যাটিং এর জন্য, অসাধারণ wicket। মানে ব্যাটসম্যানের চাইতে ভালো উইকেট মানে দাবি করতে পারে না। বাট যেহেতু আমাদের অভ্যেস নেই বাংলাদেশি ব্যাটসম্যানদের পুল হুক করে, সেই কারণে কি তারা কিন্তু চান্স নিয়েছে। আই স্যালুট, আই রেসপেক্ট দেম। ইমরুল কায়েস দু তিনটে আমরা দেখেছি যে হুক করে, কিন্তু দেখবেন ম্যাক্সিমাম কিন্তু মিস টাইমিং হয়েছে এবং So, সৌম্য ওই chance টা সরকারের তারা বাউন্সারের নিয়েছে। হেলমেটে লেগেছে, তাসকিনের হেলমেটে লেগেছে, সাকিব আল হাসানের হেলমেটে লেগেছে। আমরা সেগুলো নিয়ে আলাদা নিয়েই কথা বলবো আমরা বিরতির পর। তবে বিরতিতে যাবার আগে দর্শকদের জানিয়ে রাখি যে মুশফিকুর রহিম কিন্তু আজকে শেষ পর্যন্ত খেলতে পারেননি। তিনি অবসর নিয়েছেন 42 রানে। বাঁ পায়ের হ্যামস্ট্রিং এর ইনজুরি তার। 48 ঘন্টার মধ্যে নতুন করে স্ক্যান করা হবে তার পায়ে এবং পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে যে তিনি সিরিজে খেলতে পারবেন কি পারবেন না। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরবো একটু পরেই, সঙ্গেই থাকবেন। ফিরে এলাম জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি বাংলাদেশের নিউজিল্যান্ড মিশন নিয়ে। আজকে প্রথম ওয়ানডে হয়ে গেছে, 77 রানে হেরে গেছে বাংলাদেশ। সেই ম্যাচ নিয়ে বিশ্লেষণ করতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সাবেক ক্রিকেটার হাসানুজ্জামান ঝরু এবং আছেন ক্রীড়া সাংবাদিক দৈনিক কালের কণ্ঠের ক্রীড়া সম্পাদক সাইদুজ্জামান। আপনারাও চাইলে অংশ নিতে পারেন, ফোন করুন 0255029704 থেকে 06 এই নম্বরগুলোতে। আমরা বিরতির আগে বলছিলাম যে বাউন্সারে বাংলাদেশকে আসলে বেশ ভুগতে হয়েছে এবং হুক পুলটা যে কতটা জরুরি অভ্যস্ত হওয়াটা সেটা আজকেও প্রমাণ হয়েছে। ইমরুল কায়েস কয়েকটা চেষ্টা করেছেন, আমরা প্রথম দিকে দেখেছি, মিস টাইমিং হয়েছে অনেকেরই। পুরো সিরিজেই কি আসলে এই জিনিসটা ভোগাবে কিনা? এটা কিন্তু প্রথম থেকে প্রেডিক্ট করা হয়েছিল যে এই জিনিসটা আমাদের ভোগাবে, কিন্তু আমরা কিন্তু আমাদের যেসব ক্রিকেটাররা এখন খেলছেন ওয়ানডে টিমে, এরা কিন্তু অন দ্য রাইজ সকলেই ভালো ক্রিকেট খেলে। কিন্তু আপনার ওয়েস্ট টু শোল্ডার হাইটের যে বলগুলো খেলা, যেগুলো ওয়াইডিশ, অন্তত উইকেটের আজকেও দেখবেন যে মোস্ট অফ দ্য রান বোথ অফ দ্য টিমের ওয়াইডিশ সাইড থেকে হয়েছে, সেটা অন সাইড অথবা অফ সাইড, মোস্ট অফ দ্য রানস আসছে এখান থেকে। নিউজিল্যান্ডের ব্ল্যাক ক্যাপসের প্লেয়ারগুলো কিন্তু ওইগুলো খুব স্মুথলি খেলেছে। দেখেন তাসকিনকে খেলেছে, মুস্তাফিজকে খেলেছে, মাশরাফিকে পেস বলে খুব সুন্দরভাবে খেলেছে। কিন্তু আমরা ইউজ টু না, বিকজ অফ আমরা ইউজ টু না, কারণ আমরা এইগুলোর সাথে ইভেন বিপিএল বলেন অথবা প্রিমিয়ার লিগ অথবা যেখানেই হোক, আমরা বাউন্স উইকেটে না খেলাতে অভ্যস্ত না। কিন্তু এইটা কিন্তু আমাদের এখানে আর ইস্যু করতে পারবো না, কারণ কি ওখানে গেলেও আপনি 10 দিন আগে গেছেন, 10 দিন গুড এনাফ না, অথবা 7 দিন নিউজিল্যান্ডে ছিলেন, এই 17 দিনে আপনি কতটুকু প্র্যাকটিস করতে পেরেছেন সেটা টিম ম্যানেজমেন্ট জানে, বাট 17 days ইজ নট গুড এনাফ এই লেভেলে খেলার জন্য। এখন হয়তো বা প্লেয়াররা ইন্ডিভিজুয়ালি এই ক্ষেত্রগুলো, কিন্তু এই বৈষম্য তো আসলে থাকবে। নিউজিল্যান্ড যেমন অভ্যস্ত না আমাদের এই কন্ডিশনে লো উইকেটে খেলতে, এই বৈষম্য তো সারা জীবন থাকবেই আসলে। কিন্তু এগুলো কিন্তু কভার করে ফেলেছিল। আমি এই জন্য বললাম যে আমরা অন দ্য রাইজ আমাদের ব্যাটসম্যানরা খুব ভালো ক্রিকেট খেলে। সো আপনি যদি এখানে এইসব উইকেটে আপনি ব্যাক ফুট এবং ফ্রন্ট ফুটে অত ভালো খেলতে পারবেন না, এবং এসব জায়গায় রানও আসবে না। স্ট্রেট ব্যাটিং করে সাইদ ভাই হয়তো রান বেশি একটা আসবে না, কিন্তু আপনাকে এই জায়গাগুলো স্ট্রং করতে হবে। সেটা কিন্তু সাকিব প্রমাণ করে দিয়েছিল, এবং মুশফিক মোসাদ্দেক, ইভেন মুশফিকও। তাই ওদের ইনিংসগুলো যদি লম্বা হতো, এবং এরা কিন্তু খেলে মিড উইকেট থেকে খেলতেছে, পয়েন্ট থেকে খেলতেছে, এবং খুব কন্ট্রোল খেলে। তা এই ওদের ইনিংসগুলো যদি লম্বা হতো, তাহলে আমরা বলতে পারতাম যে আমরাও এই জায়গায় অভ্যস্ত। কিন্তু আমাদের টুডে আর টুমরো এই জায়গাগুলো ডেভেলপ করার জন্য আমাদেরকে ইউরোপিয়ান সিরিজ খেলতেই হবে, কারণ আপনার হোল দ্য ইয়ার এই খেলাগুলো থাকবে। আপনি এরপর এসে ইন্ডিয়া যাবেন, ইন্ডিয়াও কিন্তু এখন অনেক বাউন্স উইকেট হচ্ছে। সো প্লেয়ারদের স্কিলের উপর ডিপেন্ড করছে যে তারা কিভাবে হ্যান্ডেলটা করবে। সাইদ ভাইয়ের কাছে জানতে চাই যে আসলে সেকেন্ড ম্যাচ নেলসনে 29 তারিখ, কোন কোন জায়গায় উন্নতির সুযোগটা আপনি সবচেয়ে দেখেন? নেলসনের মাঠ আরো ছোট, আমরা জানি যে ওয়ার্ল্ড কাপেও দেখেছি যে আসলে রান আরো বেশি হবে কিনা। আমার মনে হয় যে বোলিং এর লেন্থটা, রাইট লেন্থটা চুজ করা, আর অবশ্যই ফিল্ডিং তো ইমপ্রুভ করার, ওভারনাইট তো কোনোটাই ইমপ্রুভমেন্ট হয় না, বাট আরেকটু অ্যাজিলি, বাংলাদেশ কিন্তু একটু অ্যাজিলিটি আরেকটু বেশি। আমার কাছে মনে হচ্ছে ক্যাচিং যেটুকু ভুল হয়েছে তার চেয়ে বেশি আমাদের চোখে লাগে গ্রাউন্ড ফিল্ডিংয়ে আপনি 10-15 রান সেভ করতে পারেন। আজকে ধরেন এই যে আমরা পেস বোলিং, শর্ট বল নিয়ে কথা বলছি, আজকে যদি ওদের রানটা 300-এর মধ্যে হতো, আমি মনে করি শর্ট বল সবগুলো মারতে হতো না। আজকে ব্যাটসম্যানকে দৌড়ে মারতে হয়েছে, চেজ করতে হয়েছে বলকে, সেই কারণে কিন্তু বেশি উইকেটও গেছে। কিন্তু যদি এটা 270, 80, 90 হতো, আমার কাছে মনে হয় অনেক ডিসেন্ট ক্রিকেট খেলে বাংলাদেশ জিততে পারতো। বা বাংলাদেশ যদি 290 করতো, যে ক্রিকেটটা আজকে বাংলাদেশ ব্যাটিং করেছে, আমার ধারণা টস জিতে আগে ব্যাটিং করলে হয়তো এরকম 270, 80 হতো, ম্যাচ হয়তো ডিফারেন্ট হতে পারতো, একটু আরো কম্পিটিটিভ হতে পারতো।
সো আমার কাছে মনে হয় যে মানে 350 আপনি যখন অপোনেন্ট করে ফেলে না, মানে কিভাবে নিউজিল্যান্ডকে 300-এর মধ্যে রাখা যায় সেই বোলিংটা, সেই প্ল্যানিংটা করে। এবং আজকে একটা সময় দুজন লেফট ব্যাটসম্যান লম্বা পার্টনারশিপ হলো, মুনরো এবং আমার কাছে মনে হয় যে তখন বোলিংটা একটু অন্যভাবে, যেটা আমরা খুব দেখি যে ঢাকায় বাংলাদেশ দল অকেশনাল বোলার কিংবা আপনি রাইট একটা একটা ডিফারেন্ট কিছু একটা করে, মানে আপনি সব দিন তো কনভেনশনাল ক্রিকেট খেলে হবে না, আপনাকে আউট অফ দ্য বক্স কিছু ভেবে চেষ্টা করা, চিন্তা করা। হয়তো সেটা ব্যাকফায়ারও করতে পারতো, বাট আবার পজিটিভ রেজাল্টও আসতে পারতো। একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, আমরা তার ফোনটি নিতে চাই। দর্শক, আপনার পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। জি, আসসালামু আলাইকুম। আমি কর্নেল লতিফ বলছি। জি, ওয়ালাইকুম আসসালাম। ক্রিকেট বিকেএসপি সাবেক মহাপরিচালক এবং আপনি ক্রিকেট বোর্ডেরও পরিচালক ছিলেন। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনার তিনও ভাই, আমার সাইদ, জি। জরুর এবং আপনি আমার তিনোটা ভাই বড় আলোচিত ভাই, এবং খুব সুন্দর লাগছে। সাইদ ভাই, আমি আপনার সাথে একমত। আরেকটু কনসেন্ট্রেশন কুল হলে মনে হয় ব্যাটিংটা আরেকটু করতে পারতো। আই ওয়াজ ডিপেন্ডিং অন শাব্বির, শাকিব, মুশফিক আর যে লাস্টে মোসাদ্দেক। আর জরুর ঠিকই বলেছে, বাট আমার মনে হয় অ্যাক্লিমেটাইজেশনটা আছে কিন্তু আমাদের এই এখন আর অ্যাক্লিমেটাইজেশনের কথা চিন্তা করলে হবে না। এনি টাইপ অফ পিচ we have to give our best. And সাইড বাইয়ের সাথে একমত আমি, ফিল্ডিংটা আরো একেবারে ডু অ্যান্ড ডাই করতে হবে আমাদের। এবং খুব শর্ট বল পড়েছে, কিন্তু আমরা শর্ট বলে একটু ছিলাম জরুর। আমার মনে হয় একটু বোধহয় শর্ট বলে উই আর লিটল বিট ছিলাম একটু। এখানে একটু কনসেন্ট্রেশন আর কুল থাকলে মনে হয় নিয়ে যেতে পারতাম। থ্যাংক ইউ ভেরি মাচ। মে আল্লাহ ব্লেস, স্পেশালি মুশফিককে আল্লাহ যেন রহম করে। জি, ধন্যবাদ আপনাকে। কর্নেল লতিফ আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন, ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক। জহুর ভাই, আবারও ঘুরে ফিরে এই শর্ট বলের এই দুর্বলতার কথাগুলো আসলো। এই ম্যাচটা নিশ্চয়ই ভিডিও অ্যানালাইসিস হবে, অ্যানালিস্ট দেখাবেন। সেকেন্ড ম্যাচে কি আসলে উন্নতি আমরা দেখতে পাবো কিনা? বোলিং এরটাও ঠিক একইভাবে সাইদ ভাই যেটা বললো, লাইন লেন্থটা খুব গুরুত্বপূর্ণ। বা আমাদের দেখেন উন্নতি এভরি ম্যাচে তো আমাদের উন্নতি করতে হবে। আমাদের যে লেভেলে আছি আমাদের উন্নতি করা ছাড়া কোনো উপায় নাই। আমরা কি হয় যে এই ম্যাচ থেকে যে জায়গাগুলো ভুল করলাম, মিস্টেক্স যত নেক্সট ম্যাচে যত কম করতে পারবো। এই যে বাউন্স উইকেটে, এখানে কিন্তু বাউন্স উইকেটে ওরাও দেখবেন আমাদের বোলারদেরও কিন্তু বাউন্সগুলো তারা খুব সুন্দর ছাড়তেছে। অথবা যখন ডট করছে, ডট কিন্তু করছে না, সিঙ্গলস নিচ্ছে। আপনি একটা ব্যাকফুট ড্রাইভ হয়তো বা পুশ করে নিচ্ছেন না, কিন্তু মিড অন এত কাছে, মাশরাফি অথবা সাকিব এত কাছে, ল্যাথাম এবং গ্যাপটিল দেখবেন ঠিকই ডিফেন্সটা করে সিঙ্গেলটা কাভার করছে, বল ডট করছে না। এটাতে তাদের রিকাভারি হয়ে যাচ্ছে। আপনি বাউন্সি উইকেটে ছাড়তেও হবে, শর্টসও খেলতে হবে। আমি একটা জিনিস খুব শেয়ার করতে চাচ্ছি এই কারণে, যুবরাজ সিং বাউন্সে এত ভালো ছিল না। আচ্ছা, সাউথ আফ্রিকা সিরিজের আগে কিন্তু জাস্ট গাল্ফ বল, 100 গাল্ফ বল শুধুমাত্র বাস্কেটবল গ্রাউন্ডে প্র্যাকটিস করেছে, যে বোথ সাইড খেলার জন্য। এটা আমার বই থেকে পড়েই জানা, তার ইন্টারভিউ থেকেই জানা। সে যখন গেছিল অস্ট্রেলিয়াতে ফেল করার পরে, সাউথ আফ্রিকা সিরিজ ছিল, সাউথ আফ্রিকা যাওয়ার আগে তারা এই গল্ফ বল দিয়ে সে শর্টস প্র্যাকটিস করেছে। দেখেন পার্সেন্টেজ ওয়াইজ হয়তো ডেভেলপ করেছে, এবং ওখানে তার কিন্তু ব্যাক টু ব্যাক 2টা 100ও আছে, শুধুমাত্র হচ্ছে প্র্যাকটিসের জন্য। সো আমাদের বাউন্স উইকেটে খেলতে হবে এবং আমাদের 300-315 চেস করতে হবে, ওয়ানডেগুলো T20-তে এবং বড় বড় রান চেস করতে হবে। সো আমার প্লেয়ারদের একটা পজিটিভ বিষয় যেটা, যে পজিটিভ ক্রিকেট খেলছি। পজিটিভ ক্রিকেট খেলছে, সেটা খুবই পজিটিভ জিনিস আমরা যেটা বলছি। এবং মুস্তাফিজকে নিয়ে একটু আলাদা করে কথা বলতে চাই, যে মুস্তাফিজের প্রত্যাবর্তন, আসল প্রত্যাবর্তন আজকে হলো। প্র্যাকটিস ম্যাচে খেলেছেন, কিন্তু মূল প্রত্যাবর্তন, সেই পুরনো ফর্ম কিংবা ছন্দটা ফিরে পেতে কি আর একটু সময় লাগবে কিনা? সময় লাগবে, এটা আমাদেরও জানা কথা, রিয়েল ট্রু যেটা, সেটা হচ্ছে সময় লাগবে। কিন্তু মুস্তাফিজ এতদিন খেলেছে, দেখেন IPL আপনি ধরবেন, এবং আজকে তার মনে হয় 7th ম্যাচ, জি 7 ম্যাচ ওয়ানডে। সো সাবকন্টিনেন্টের উইকেট এবং ওখানকার উইকেট কিন্তু এক না। এতদিন কিন্তু সে কিন্তু আমরা জানি রিয়েলি কাটার স্পেশাল কাট বোলিং ভালো করে, কিন্তু আজকে দেখবেন সে সিমটা ইউজ করেছে। তা মুস্তাফিজ কিন্তু এতদিন, এই যে 152 দিন পরে এসে ইন্টারন্যাশনাল ক্রিকেটে স্টার্টিং দেখেন, মুস্তাফিজ এবং মাশরাফি কিন্তু ব্রিলিয়ান্ট স্টার্ট করেছে। তাদের গ্যাপটিল এবং ল্যাথামের এগেনস্টে যে স্টার্ট করেছে, ফার্স্ট 10 ওভার্স বিউটিফুল বল করেছে। তা সময় দিতে হবে। এবং মুস্তাফিজের আমার কাছে মনে হয় তার কাটের সাথে সাথে তার যে সিম ইউজ, তার যে পজিশনিং, আমার তো মনে হচ্ছে সে ডেভেলপ করেছে আরো অনেক বেশি। সাইদ ভাইয়ের কাছেও কি আসলে সেটা মনে হয়? একটা জিনিস হলো যে মুস্তাফিজের উইকেটে বল গ্রিপ করাটা খুব ইম্পর্টেন্ট। মুস্তাফিজ যে টাইপের বোলার, ডেফিনেটলি আমাদের সাবকন্টিনেন্টে যেরকম গ্রিপ করে
এটা কিন্তু প্রশ্ন ছিল যে বল কতটা গ্রিপ করে, সেটা হয়নি। প্লাস তার একটা স্পেশাল ডেলিভারি স্লোয়ার কাটার, সেটা করতে পারছেন না তিনি। সার্জারি, এই ইনজুরিটা সম্পর্কে পুরোপুরি দুশ্চিন্তামুক্ত হওয়ার পর হয়তো আবার শুরু করবেন। সিম নিয়ে কাজ করেন, জোরে যেটা বললেন সেটার উপরেই কিন্তু ওই সার্ফেসে আপনাকে সিমের উপরেই করতে হবে। একটা ডিফারেন্ট টেস্ট হচ্ছে মানে মুস্তাফিজের। বাট আজকে যেটা আমরা দেখলাম, যেটা উনি করেছেন এত লম্বা বিরতির পর, আই এম শিওর যে এই সিরিজ যত এগোবে তিনি যদি সুস্থ থাকেন এর চেয়ে বেটার দেখবো। বাট আমার একজন বোলার নিয়ে কনসার্ন, তাসকিন। আমার কাছে কেন যেন মনে উনি প্রতি বলে উইকেট নিতে চান। সেটা হয় কি, প্রতি বলে তো উইকেট মুস্তাফিজও পাবেন না, অতীতের কোনো গ্রেট বোলারও পাননি। সো একটু আমার মনে হয় তার একটু স্থিতিশীলতা দরকার চিন্তায়। অনেক সিনিয়র প্লেয়াররা তার খুব কাছের মানুষ, তাকে অনেক রকম পরামর্শ দেন। আশা করি তিনি একটু স্থিতিশীল হবেন এবং ভাববেন যে আর সব উইকেটে আপনি উইকেট পাবেন না। এই উইকেটে কিন্তু উইকেট টেকিং বোলার, মানে উইকেট টেকিং বল প্রতি বলে করাটা অ্যাবসার্ড। সো এখানে আপনাকে একটু সেন্সিবল হতে হবে যে কীভাবে রানটা চেক দেওয়া যায়। ব্যাটসম্যানকে ফোর্সফুলি খেলতে আপনি ফোর্স করতে পারেন, তখনই কিন্তু আপনি উইকেট পাবেন। আপনি যত বেশি ডট বল পাবেন তত বেশি, আপনি ডট বলের জন্য যান, দেখবেন আপনি উইকেট পেয়ে যাচ্ছেন, কেননা অপোনেন্ট তো প্রেসারে চলে যাবে। কিন্তু তাসকিন বেশি অ্যাগ্রেসিভ হতে গিয়ে অনেকগুলো রান বিপরীত হয়ে যাচ্ছে কিনা, যে 9 ওভারে 70 রান দিয়েছেন। দর্শক আছেন একজন আমাদের সঙ্গে, তার ফোনটি নিব। দর্শক পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আসলে শুম্ভর সরকারকে নিয়ে একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম। জি, বল। শুম্ভর সরকার তো আসলে কোনো ভালো প্লেয়ার, এটা কোনো সন্দেহ নাই, কিন্তু তার যে ফর্ম বর্তমানে আমরা অনেকদিন যাবত তাকে দেখতেছি, অনেক সুযোগ তাকে দেওয়া হচ্ছে। আমার মনে হচ্ছে যে তার পরিবর্তে আমরা মোমিনুলকে এই জায়গাতে দেখতে পারি কিনা, অথবা আমরা মেহেদিকে দিলেও তো আমরা লাস্টে দেখতে ব্যাট এবং খুব ভালো অপশনার পাচ্ছি। এই জিনিসটা একটু আলোচনা করুন প্লিজ। ধন্যবাদ আপনাকে। সৌম্য সরকারকে নিয়ে প্রশ্ন আসবে এটা প্রত্যাশিত ছিল, সেটা আসলো শেষ পর্যন্ত। সৌম্য সরকার, আজকে আমরা ভেবেছিলাম যে প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে ভালোই স্টার্ট করেছিল সে, এই সিরিজটা তার ভালো যাবে এটা ভেবেছিলাম আমরা, কিন্তু প্রথম ম্যাচটা আসলে যায়নি দুর্ভাগ্যজনকভাবে, যে কারণে হোক। সৌম্য সরকারকে কি আসলে আরো সুযোগ দেওয়া উচিত কিনা? সুযোগ তো ডেফিনেটলি দেওয়া উচিত, বিকজ অফ সৌম্য সরকার যে টাইপের প্লেয়ার। এখন সৌম্য সরকারের প্রুভ করাটা হচ্ছে গিয়ে, প্রুভ করা হয়ে গিয়েছে, এখন তার পারফর্ম করাটা শুধু বাকি। এবং পারফর্ম না করতে পারলে বর্তমান টিম ম্যানেজমেন্ট কিন্তু সুযোগ আর দিবে না। মানে সোজা বাংলায় যেটা বলতে পারি আমি, যে যদি আপনি এইভাবে ফেল করতে থাকেন হয়তো বা স্টপ করে দিবে। কারণ 1 বছর হয়ে গেল, 1 বছর হয়ে গেল। কিন্তু প্রবলেমটা হয়ে যায়, যেমন প্র্যাকটিস ম্যাচে একটা প্লেয়ার যখন 40 করে অথবা ভালো ক্রিকেট খেলে, তখন কিন্তু বাধ্য হয়ে টিম ম্যানেজমেন্টই কনফিউজ হয়ে যায় যে আমি তাকে স্টপ করব নাকি। এখন আমাদের কিন্তু এই ম্যাচটাতে ব্যাটসম্যান খেলানোর পরিমাণটা বেশি থাকাতে আমার মনে হয় সৌম্যকে খেলানো হয়েছে। সাথে তার সিম বোলিং সে কিন্তু দেখেন ভালোই, মানে আমাদের যেহেতু বোলার শর্ট আছে সেজন্য কিন্তু তাকে এই অ্যাডভান্টেজটার জন্য নেওয়া হয়েছে। আরেকটা বড় রিজন হচ্ছে ফিল্ডিং সাইড। আমাদের কিন্তু দেখা যায় যে পেস বোলাররা কিন্তু খুব ভালো একটা ফিল্ডিং করছে না। সে মুস্তাফিজ, স্পেসিফিক ভাবে যদি নাম বলি, মুস্তাফিজ, তাসকিন, আমাদের কিছু এইসব লেভেলে কিন্তু ফিল্ডার 3টা থেকে 4টা ফিল্ডার শর্ট হলেই ক্যাপ্টেনের কিন্তু ফিল্ডিং সেটিং এবং বোলারের উপর এই ব্যাড এফেক্টগুলো আসে, যেটা আমরা ফেস করি সাধারণত। সো সেটাও একটা প্লাস পয়েন্ট যে সৌম্য গুড ফিল্ডারদের একজন, অলরাউন্ডার। এইসব কন্ডিশনে সৌম্যকে ড্রপ করার প্রয়োজন আমি মনে করি না। কিন্তু যদি পারফর্ম, আমাদের এক্সপেকটেশনটা তার ব্যাট থেকে, সেখানে যদি এক্সট্রাঅর্ডিনারি ব্যাটিং না করলে তাকে হয়তো বা টিম ম্যানেজমেন্ট আউট অফ টিম করে দিতে বাধ্য হবে। কারণ টিম ম্যানেজমেন্ট পারফরমেন্সের ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে অনেক স্ট্রং। তাসকিনের বিষয়ে একটু সাইড বাই সাইড আমি শেয়ার করতে যাচ্ছিলাম। দেখেন এই টেকনোলজির যুগে যারা ব্যাটিং করতে আসে, নেক্সট ব্যাটসম্যানরা ড্রেসিং রুমে টিভিতে খেলা দেখে, হয়তো এখন কিন্তু বোলার সিম, আমি অনেক আগেও দেখেছি যে ওয়াসিম আকরামের মতন বোলারও বলের সিমটা নিয়ে আসে ভিতরে। তাসকিন কিন্তু আমি জানি না কেন টিম ম্যানেজমেন্ট অথবা অনেক বড় ওয়ালসের মতন, সে কিন্তু সিমটা একদম ওপেন নিয়ে আসে। আপনি নিজে বসেও দেখতে পারবেন যে সে কি করতে চাচ্ছে। এটা ব্যাটসম্যানের জন্য একটা অ্যাডভান্টেজ। সিমটা একদম স্ট্রেইট নিয়ে চলে আসে, নো শেড, নাথিং। সো সিমটা এইসব লেভেলে, এইসব ব্যাটসম্যানের এগেনস্টে যদি আপনি খেলতে যান, তারা আগের থেকে ডিসাইড করে ফেলতে পারে সে ইনসুইং বোলার না আউটসুইং বোলার। পেস, অস্ট্রেলিয়ান ক্রিকেটার, সাউথ আফ্রিকান ক্রিকেটারদের কাছে পেস কিন্তু বিশাল একটা ফ্যাক্টর না। উইকেটটা যদি ট্রু হয়, আপনি ইনসুইং আউটসুইং, আপনার যদি কন্ট্রোল ইনসুইং অথবা আউটসুইং না থাকে, শুধু পেস দিয়ে আপনি ব্যাটসম্যানকে কাবু করতে পারবেন না। আপনাকে দরকার জায়গা মতন বোলিং করা, একদম রিয়েল জায়গায় বোলিং করা এবং
পিছনে নিয়ে যাও, আপনাকে রিয়েল পেস থাকতে হবে 140 এবং সাথে স্টকে আপনার ভেরিয়েশন থাকতে হবে, আপনার স্লোয়ার থাকতে হবে, আপনার অফ কাট থাকতে হবে, যেটা মুস্তাফিজ অ্যাডভান্টেজ পাচ্ছে। মুস্তাফিজ দেখেন আজকে কিন্তু মুস্তাফিজের আমার কাছে মনে হচ্ছে স্ট্রাগলিং টাইম শুরু হয়ে গেল। সে যদি তার স্টকে আরো নতুন নতুন বোলিং না আনে তাহলে তাকে স্ট্রাগল করতে হবে, স্পেসিফিক ভাবে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এসব এই জায়গায় কন্ডিশনগুলোতে যে করতেই হবে। কারণ আজকেও কিন্তু দেখেন মুস্তাফিজ কিন্তু এত রান কোনো সময় দেয় না, 10 ওভারে 62। জি 10 ওভারে 62। সো বোলারদের মানে আমি যে জন্য বলছি যে আমাদের প্লেয়ারদের এখন ক্ষেত্রগুলো বেড়ে যাচ্ছে যে কোন জায়গাগুলো ডেভেলপ করতে হবে মানে ভালো ক্রিকেটের জন্য। আমরা একদমই শেষ পর্যায়ে সাইদ ভাই যে মানে সফল যাত্রা শেষে এখন একটা কঠিন সময়ের মুখোমুখি বাংলাদেশের ক্রিকেট দল, জাতীয় দল। সেকেন্ড ম্যাচে নেলসনে আসলে পরিস্থিতি পরিবর্তন হবে কিনা আপনি আশাবাদী কতটুকু, এইটা দিয়ে আমরা শেষ করব। আমি অবশ্যই আশাবাদী। আমি আজকের ম্যাচে কিন্তু আমি হতাশ না, দুই একটা ছোটখাটো বিষয় ছাড়া। মানে এটা কিন্তু খুব, আমি বললাম যেটা অপ্রত্যাশিত কোনো ফল হয়নি, নেগেটিভ অর্থে যদি আমরা বলি। নেলসনে আরো দুটো ওয়ানডে আছে, তারপর টি20 আছে, টেস্ট ম্যাচ আছে। আমি মনে করি এই ট্যুরটা বাংলাদেশ ক্রিকেটকে একটা ডিফারেন্ট শেপ দেবে। মানে টার্গেটটা এটা হওয়া উচিত, উইন লুজ লস এগুলো বাদ দিয়ে আমি মনে করি এটা একটা শেপ নেওয়া, যে আমরা দেশের বাইরেও বাংলাদেশ ভালো ক্রিকেট খেলতে পারি, গুড ব্র্যান্ড অফ ক্রিকেট, সেটাই লক্ষ্য হওয়া উচিত। জি ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরা এখানেই শেষ করতে চাই আজকের আয়োজন। নেলসনে 29 তারিখ দ্বিতীয় ওয়ানডে ভালো খেলবে বাংলাদেশ, সেই প্রত্যাশা করছি। আজকের মতো এখানেই শেষ করছি।